আপনারা শুনছেন কাব্যিক নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা অন্তিম পর্ব। গল্প পাঠে দেবজ্যোতি রায় বিশাল এবং লাবণ্য মল্লিক। ধূমকেতু। এতদিন পর অমিত একটা কথা আবিষ্কার করেছে যে লাবণ্যর সঙ্গে তার সম্বন্ধটা শিলং শুদ্ধ বাঙালি জানে। গভর্নমেন্ট অফিসের কেরানিদের প্রধান আলোচ্য বিষয় তাদের জীবিকা ভাগ্য গগনে কোন গ্রহ রাজা হইল, কেই বা মন্ত্রীভর। এমন সময় তাদের চোখে পড়ল মানব জীবনের জ্যোতির্মণ্ডলে এক যুগ্ম তারার আবর্তন, একেবারে ফার্স্ট ম্যাগনিচুয়েড আলো। পর্যবেক্ষকদের প্রকৃতি অনুসারে এই দুটি নবদীপ্যমান জ্যোতিষ্কের আগ্নেয় নাট্যের নানা প্রকার ব্যাখ্যা চলছে। পাহাড়ে হাওয়া খেতে এসে এই ব্যাখ্যার মধ্যে পড়েছিল কুমার মুখুজ্জে অ্যাটর্নি। সংক্ষেপে কেউ তাকে বলে কুমারমুখ, কেউ বলে মারমুখ। সিসিদের মিত্রগোষ্ঠীর অন্তঃশয় নয় সে, কিন্তু জ্ঞাতি অর্থাৎ জানাশোনার দলে। অমিত তাকে ধূমকেতুমুখ নাম দিয়েছিল। তার একটা কারণ, সে এদের দলের বাইরে, তবু সে মাঝে মাঝে এদের কক্ষপথে পুচ্ছ বুলিয়ে যায়। সকলে আন্দাজ করে যে গ্রহটি তাকে বিশেষ করে টান মারছে তার নাম লিসি। এই নিয়ে সকলেই কৌতুক অনুভব করে, কিন্তু লিসি স্বয়ং এতে ক্রুদ্ধ ও লজ্জিত। তাই লিসি প্রায়ই প্রবল বেগে এর পুচ্ছ মর্দন করে চলে যায়, কিন্তু দেখতে পাই তাতে ধূমকেতুর লেজার বা মোড়র কোনোই লোকসান হয় না। অমিত শিলংয়ের রাস্তায় ঘাটে মাঝে মাঝে কুমারমুখকে দূর থেকে দেখেছে। তাকে না দেখতে পাওয়া শক্ত। বিলেতে আজও যায়নি বলে তার বিলিতি কায়দা খুব উৎকটভাবে প্রকাশমান। তার মুখে নিরবচ্ছিন্ন একটা মোটা চরুর থাকে। এইটাই তার ধূমকেতুমুখ নামের প্রধান কারণ। অমিতে তাকে দূর থেকেই এড়িয়ে যাবার চেষ্টা করেছে এবং নিজেকে ভুলিয়েছে যে ধূমকেতু বুঝি সেটা বুঝতে পারেনি। কিন্তু দেখেও দেখতে না পাওয়াটা একটা বড় বিদ্যের অন্তর্গত, চুরিবিদ্যের মতোই। তার সার্থকতার প্রমাণ হয় যদি ধরা না পড়ে। তাতে প্রত্যক্ষ দৃশ্যটাকে সম্পূর্ণ পার করে দেখবার পারদর্শিতা চাই। কুমারমুখ শিলংয়ের বাঙালি সমাজ থেকে এমন অনেক কথা সংগ্রহ করেছে যাকে মোটা অক্ষরে শিরোনামা দেওয়া যেতে পারে অমিত রায়ের অমিতাচার। মুখে সবচেয়ে নিন্দা করেছে যারা, মনে সবচেয়ে রস ভোগ করেছে তারাই। যকৃতের বিকৃতি শোধনের জন্যে কুমার কিছুদিন এখানে থাকবে বলেই স্থির ছিল, কিন্তু জনশ্রুতি বিস্তারের উগ্র উৎসাহে তাকে 5 দিনের মধ্যে কলকাতায় ফেরালো। সেখানে গিয়ে অমিত সম্বন্ধে তার চুরুট ধূমাকৃত অত্যুক্তি উদ্গারে সিসি লিসি মহলে কৌতুকে কৌতূহলে জড়িত বিভীষিকা উৎপাদন করলে। অভিজ্ঞ পাঠক মাত্রই এতক্ষণে অনুমান করে থাকবেন যে সিসি দেবতার বাহন হচ্ছে কেটিমিত্তিরের দাদা নরেন। তার অনেক দিনের একনিষ্ঠ বাহন দশা এবার বৈবাহনের 10ম দশায় উত্তীর্ণ হবে, এমন কথা উঠেছে। সিসি মনে মনে রাজি, কিন্তু যেন রাজি নয় ভাব দেখিয়ে একটা প্রদোষ অন্ধকার ঘনিয়ে রেখেছে। অমিতের সম্মতি সহায়ে নরেন এই সংশয়টুকু পার হতে পারবে বলে ঠিক করেছিল, কিন্তু অমিত হাম্বাকটা না ফেরে কলকাতায় না দেয় চিঠির জবাব। ইংরেজি যতগুলো গর্হিত শব্দভেদী বাক্য তার জানা ছিল সবগুলি প্রকাশ্যে ও স্বগত উক্তিতে নিরুদ্দেশ অমিতের প্রতি নিক্ষেপ করেছে। এমনকি তার যুগে অত্যন্ত বেতার বাক্য শিলংয়ে পাঠাতে ছাড়েনি, কিন্তু উদাসীন নক্ষত্রকে লক্ষ্য করে উদ্যত্ত হাওয়ের মতো কোথাও তার দাহ রেখা রইল না। অবশেষে সর্বসম্মতিক্রমে স্থির হল অবস্থাটার সরেজমিনে তদন্ত হওয়া দরকার। সর্বনাশের স্রোতে অমিতের ঝুঁটির ডগাটাও
যদি কোথাও একটু দেখা যায়। টেনে ডাঙায় তোলা আশু দরকার। এ সম্বন্ধে তার আপন বোন সিসির চেয়ে পরের বোন কেটির উৎসাহ অনেক বেশি। ভারতের ধন বিদেশে লুপ্ত হচ্ছে বলে আমাদের পলিটিক্সের যে আক্ষেপ, কেটি মিত্তিরের ভাবখানা সেই জাতের। নরেন মিত্তির দীর্ঘকাল ইউরোপে ছিল, জমিদারের ছেলে। আয়ের জন্য ভাবনা নেই, ব্যয়ের জন্যেও। বিদ্যার্জনের ভাবনাও সেই পরিমাণে লঘু। বিদেশে ব্যয়ের প্রতি অধিক মনোযোগ করেছিল, অর্থ ও সময় দুই দিক থেকেই। নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দিতে পারলে একই কালে দায়মুক্ত স্বাধীনতা ও অহৈতুক আত্মসম্মান লাভ করা যায়। এই জন্যে আর্ট সরস্বতীর অনুসরণে ইউরোপের অনেক বড় শহরের বহিমীয় পাড়ায় সে বাস করেছে। কিছুদিন চেষ্টার পর স্পষ্ট বক্তা হিতৈষীদের কঠোর অনুরোধে ছবি আঁকা ছেড়ে দিতে হলো। এখন সে ছবির সমজদারিতে পরিপক্ক বলেই নিজের প্রমাণ নিরপেক্ষ পরিচয় দেয়। চিত্রকলা সে ফলাতে পারে না, কিন্তু দুই হাতে সেটাকে চটকাতে পারে। ফরাসি ছাঁচে সে তার গোফের দুই প্রত্যন্ত দেশকে সযত্নে কণ্টকিত করেছে। এদিকে মাথায় ঝাঁকড়া চুলের প্রতি তার সযত্ন অবহেলা। চেহারাখানা তার ভালোই, কিন্তু আরও ভালো করবার মহার্ঘ সাধনায় তার আয়নার টেবিল প্যারিসীয় বিলাস বৈচিত্র্যে ভারাক্রান্ত। তার মুখ ধোবার টেবিলের উপকরণ দশাননের পক্ষেও বাহুল্য হতো। দামি হাভানা দু চার টান টেনেই অনায়াসেই সেটাকে অবজ্ঞা করা এবং মাসে মাসে গাত্রবস্ত্র পার্সেল পোস্টে ফরাসি ধোবার বাড়িতে ধুইয়ে আনানো, এই সব দেখে ওর আভিজাত্য সম্বন্ধে দ্বিরুক্তি করতে সাহস হয় না। ইউরোপের শ্রেষ্ঠ দর্জিশালায় রেজিস্ট্রি বইতে ওর গায়ের মাপ ও নম্বর লেখা। এমন সব কোঠায় যেখানে খুঁজলে পাতিয়ালা কর্পূরতলার নাম পাওয়া যেতে পারে। ওর স্লাং বিকীর্ণ ইংরেজি ভাষার উচ্চারণটা বিজড়িত, বিলম্বিত অমিলিত চক্ষুর অলস কটাক্ষ সহযোগে অনতিব্যক্ত। যারা অভিজ্ঞ তাদের কাছে শোনা যায় ইংল্যান্ডের অনেক নীলরক্তবান আমিরদের কণ্ঠস্বরে এরকম গদগদ জরিমা। এর উপরে ঘোড়দৌড়ীয় অপভাষা এবং বিলিতি শপথের দুর্বাক্য সম্পদে সে তার দলের লোকের আদর্শ পুরুষ। কেটি মিত্তিরের আসল নাম কেতকী। চালচলন ও দাদারি কায়দা কারখানায় বাগযন্ত্র পরম্পরায় শোধিত তৃতীয় ক্রমের চোলাই করা বিলিতি কৌলিন্যের ঝাঁঝালো এসেন্স। সাধারণ বাঙালি মেয়ের দীর্ঘ কেশ ও গৌরবের গর্বের প্রতি গর্ব সহকারেই কেটে দিয়েছে কাঁচি চালিয়ে। খোপাটা ব্যাঙাচির লেজের মতো বিলুপ্ত হয়ে অনুকরণের উল্লম্ফশীল পরিণত অবস্থা প্রতিপন্ন করেছে। মুখের স্বাভাবিক গরিমা বর্ণপ্রলেপের দ্বারা এনামেল করা। জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ। এখন মনে হয় সে যেন যাকে তাকে দেখতেই পায় না। যদি বা দেখে তো লক্ষ্যই করে না, যদি বা লক্ষ্য করে তাতে যেন আধ খোলা একটা ছুরির ঝলক থাকে। প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল, এখন বারবার বেঁকে বেঁকে তার মধ্যে বাঁকা অঙ্কুশের মতো ভাব স্থায়ী হয়ে গেছে। মেয়েদের বেশের বর্ণনায় আমি আনাড়ি, তার পরিভাষা জানি নে। মোটের ওপর চোখে পড়ে উপরে একটা পাতলা সাপের খোলসের মতো ফুরফুরে আবরণ। অন্দরের কাপড় থেকে অন্য একটা রঙের আভাস আসছে। বুকের অনেকখানি অনাবৃত, আর অনাবৃত বাহু দুটিকে কখনো কখনো টেবিলের, কখনো চৌকির হাতায়, কখনো পরস্পরকে জড়িত করে যত্নের ভঙ্গিতে আল গোছিয়ে রাখার সাধনা সুসম্পূর্ণ। আর যখন সমার্জিত নখর রমণীয় দুই আঙুলে চেপে সিগারেট খায়, সেটা যতটা অলঙ্করণের অংশরূপে ততটা ধূমপানের উদ্দেশ্যে নয়। সবচেয়ে যেটা মনে দুশ্চিন্তার উদ্রেক করে সেটা ওর সমুচ্চ খুরওয়ালা জুতাজোড়োর কুটিল ভঙ্গিমায়, যেন ছাগল জাতীয় জীবের আদর্শ বিস্মৃত হয়ে মানুষের পায়ের গরম দেবার বেলায় সৃষ্টিকর্তা ভুল করেছিলেন। যেন
মুচির দত্ত পদোন্নতির কিম্ভূত বক্রতায় ধরণীকে পীড়ন করে চলার দ্বারা এভলিউশনের তরুটি সংশোধন করা হয়েছে। সিসি এখনও আছে মাঝামাঝি জায়গায়, শেষের ডিগ্রি এখনো পায়নি, কিন্তু ডবল প্রমোশন পেতে চলেছে। উচ্চ হাসিতে, অজস্র খুশিতে, অনর্গল আলাপে ওর মধ্যে সর্বদা একটা চলন বলন টকবক করছে। উপাসক মণ্ডলীর কাছে সেটার খুব আদর। রাধিকার বয়ঃসন্ধির বর্ণনায় দেখতে পাওয়া যায় কোথাও তার ভাবখানা পাকা, কোথাও কাঁচা। এরও তাই। খুরওয়ালা জুতোয় যুগান্তরের জয়তরণ, কিন্তু অনবচ্ছিন্ন খোঁপাটাতে রয়ে গেছে অতিথি যুগ। পায়ের দিকে শাড়ির বহর ইঞ্চি 2-3 খাটো, কিন্তু উত্তরচ্ছদে অসংবৃতির সীমানা এখনো আলোচ্যতার অভিমুখে। অকারণ দস্তানা পরা অভ্যস্ত, অথচ এখনো এক হাতের পরিবর্তে 2 হাতেই বালা। সিগারেট টানতে আর মাথা ঘোরে না, কিন্তু পান খাবার আসক্তি এখনো প্রবল। বিস্কুটের টিনে ঢেকে আচার আমসত্ব পাঠিয়ে দিলে সে আপত্তি করে না। ক্রিসমাসের প্লাম পুডিং এবং পৌষ পার্বণের পিঠে, এই দুয়ের মধ্যে শেষটার প্রতিই তার লোলুপতা কিছু বেশি। ফিরিঙ্গি নাচওয়ালির কাছে সে নাচ শিখছে, কিন্তু নাচের সভায় জুড়ি মিলিয়ে ঘূর্ণি নাচ নাচতে সামান্য একটু সংকোচ বোধ করে। অমিত সম্বন্ধে জনরব শুনে এরা বিশেষ উদ্বিগ্ন হয়ে চলে এসেছে। বিশেষত এদের পরিভাষাগত শ্রেণীবিভাগে লাবণ্য গভর্নেস। ওদের শ্রেণীর পুরুষের জাত মারবার জন্যই তার স্পেশাল ক্রিয়েশন। মনে সন্দেহ নেই, টাকার লোভে, মানের লোভেই সে অমিতকে কষিয়ে আঁকড়ে ধরেছে। ছাড়াতে গেলে সেই কাজটাকে মেয়েদের সম্মার্জনপটু হস্তক্ষেপ করতে হবে। চতুর্মুখ তার 4 জোড়া চক্ষে মেয়েদের দিকে কটাক্ষপাত ও পক্ষপাত একসঙ্গেই করে থাকবেন। সেই জন্যে মেয়েদের সম্বন্ধে বিচার বুদ্ধিতে পুরুষদের গড়েছেন নিরেট নির্বোধ করে। তাই স্বজাতি মোহমুক্ত আত্মীয় মেয়েদের সাহায্য না পেলে অনাত্মীয় মেয়েদের মোহজাল থেকে পুরুষদের উদ্ধার পাওয়া এত দুঃসাধ্য। আপাতত এই উদ্ধারের প্রণালীটা কীরকম হওয়া চাই তাই নিয়ে 2 নারী নিজেদের মধ্যে একটা পরামর্শ ঠিক করেছে। এটা নিশ্চিত, গোড়ায় অমিতকে কিছুই জানতে দেওয়া হবে না। তার আগেই 17 পক্ষকে তার রণক্ষেত্রটাকে দেখে আসা চাই। তারপর দেখা যাবে মায়াবিনীর কত শক্তি। প্রথমে এসেই চোখে পড়ল অমিতের ওপর ঘন এক পোঁচ গ্রাম্য রং। এর আগেও ওর দলের সঙ্গে অমিতের ভাবের মিল ছিল না, তবু সে তখন ছিল প্রখর নাগরিক, চাঁচামাজা ঝকঝকে। এখন কেবল যে খোলা হাওয়ায় রংটা কিছু ময়লা হয়েছে তা নয়, সব শুদ্ধ ওর ওপর যেন গাছপালার আমেজ দিয়েছে। ও যেন কাঁচা হয়ে গেছে এবং ওদের মতে কিছু যেন বোকা। ব্যবহারটা প্রায় যেন সাধারণ মানুষের মতো। আগে জীবনের সমস্ত বিষয়কে হাসির অস্ত্র নিয়ে তাড়া করে বেড়াতো, এখন ওর সে শখ নেই বললেই চলে। এইটাকে ওরা মনে করেছে নিদেনকালের লক্ষণ। সিসি একদিন ওকে স্পষ্টই বললে, দূর থেকে আমরা মনে করেছিলুম তুমি বুঝি খাসিয়া হবার দিকে নামছো, এখন দেখছি তুমি হয়ে উঠেছো যাকে বলে গ্রিন, এখনকার পাইন গাছের মতো। হয়তো আগের চেয়ে স্বাস্থ্যকর, কিন্তু আগের মতো ইন্টারেস্টিং নয়। মিত ওয়ার্ডস ওরদের কবিতা থেকে নজির পেরে বললে, প্রকৃতির সংসর্গে থাকতে থাকতে নির্বাক নিশ্চেতন পদার্থের ছাপ লেগে যায় দেহে, মনে, প্রাণে, যাকে কবি বলেছেন মিউট ইনসেন্সেট থিংস। শুনে সিসি ভাবলে, নির্বাক নিশ্চেতন পদার্থকে নিয়ে আমাদের কোনো নালিশ নেই। যারা অত্যন্ত বেশি সচেতন আর যারা কথা কইবার মধুর প্রগলভতার সুপটু, তাদের নিয়ে আমাদের ভাবনা। ও আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে। 1 দিন 2 দিন 3 দিন যায়,
সে একেবারে চুপ। কেবল একটা কথা আন্দাজে বোঝা গেল, অমিতের সাধের তরণী সম্প্রতি কিছু বেশি রকমের ঢেউ খাচ্ছে। ওরা বিছানা থেকে উঠে তৈরি হবার আগেই অমিত কোথা থেকে ঘুরে আসে। তারপরে মুখ দেখে মনে হয় ঝোড়ো হাওয়ায় যে কলা গাছের পাতাগুলো ফালি ফালি হয়ে ঝুলেছে তারই মতো শতদীর্ণ ভাবখানা। আরও ভাবনার কথাটা এই যে রবি ঠাকুরের বই কেউ কেউ ওর বিছানায় দেখেছে। ভিতরের পাতায় লাবণ্যর নাম থেকে গোড়ার অক্ষরটা লাল কালি দিয়ে কাটা। বোধহয় নামের পরশ পাথরের জিনিসটার দাম বাড়িয়েছে। অমিত ক্ষণে ক্ষণে বেরিয়ে যায়, বলে, খিদে সংগ্রহ করতে চলেছি। খিদের যোগানটা কোথায়? আর খিদেটা খুবই যে প্রবল তা অন্যদের অগোচর ছিল না। কিন্তু তারা এমনই অবুঝের মতো ভাব করত, যেন হাওয়ায় ক্ষুধাকরতা ছাড়া শিলংয়ে আর কিছু আছে এ কথা কেউ ভাবতেই পারে না। সিসি মনে মনে হাসে, কেটি মনে মনে জ্বলে। নিজের সমস্যাটাই অমিতের কাছে এত একান্ত যে বাইরের কোনো চাঞ্চল্য লক্ষ্য করার শক্তিই তার নেই। তাই সে নিঃসংকোচে সখী যুগলের কাছে বলে, চলেছি এক জলপ্রপাতের সন্ধানে। কিন্তু প্রপাতটা কোন শ্রেণীর আর তার গতিটা কোন অভিমুখী তা নিয়ে অন্যদের মনে যে কিছু ধোঁকা আছে তা সে বুঝতেই পারে না। আজ বলে গেল এই জায়গায় কমলালেবুর মধুর সওদা করতে চলেছে। মেয়ে দুটি নিতান্ত নিরীহভাবে সরল ভাষায় বললে এই অপূর্ব মধু সম্বন্ধে তাদের দুর্দমনীয় কৌতূহল। তারাও সঙ্গে যেতে চায়। অমিত বললে, পথ দুর্গম, যানবাহনের আয়ত্তাতীত। বলেই আলোচনাটাকে প্রথম অংশে ছেদন করেই দৌড় দিলে। এই মধুকরের ডানার চাঞ্চল্য দেখে দুই বন্ধু স্থির করলে আর দেরি নয়, কাজেই কমলালেবুর বাগানে অভিযান করা চাই। এদিকে নরেন গেছে ঘোড়দৌড়ের মাঠে। সিসিকে নিয়ে যাওয়ার জন্যে খুব আগ্রহ ছিল তার। সিসি গেল না। এই নিবৃত্তিতে তার কতখানি সমদমের দরকার হয়েছিল তা দরদি ছাড়া অন্য কে বুঝবে। ব্যাঘাত। দুই সখী যোগমায়ের বাগানে বাইরের দরজা পার হয়ে চাকরদের কাউকেই দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখ পড়ল বাড়ির রোয়াকে একটি ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। কেটি টকটক করে উপরে উঠে ইংরেজিতে বললে, সরি। লাবণ্য চৌকি ছেড়ে উঠে বললে, কাকে চান আপনারা? কেটি এক মুহূর্তে লাবণ্যের আপাদমস্তকে দৃষ্টিটাকে প্রখর ঝাঁটার মতো দ্রুত বুলিয়ে নিয়ে বললে, মিস্টার অমিত রায় এখানে এসেছেন কিনা খবর নিতে এলুম। লাবণ্য হঠাৎ বুঝতেই পারলে না অমিত রায় কোন জাতের জীব। বললে, তাকে তো আমরা চিনি নে। অমনি দুই সখীতে একটা বিদ্যুৎ চকিত চোখ ঠাড়াঠাড়ি হয়ে গেল। মুখে পড়ল একটা আড় হাসির রেখা। কেটি ঝাঁঝিয়ে উঠে মাথা নাড়া দিয়ে বললে, আমরা তো জানি এ বাড়িতে তার যাওয়া আসা আছে। অফেনার দ্যান ইজ গুড ফর হিম। ভাব দেখে লাবণ্য চমকে উঠল। বুঝলে এরা কি আর কি ভুলটাই করেছে। অপ্রস্তুত হয়ে বললে, কর্তামাকে ডেকে দেই, তার কাছে খবর পাবেন। লাবণ্য চলে গেলেই সুরমাকে কেটে সংক্ষেপে জিজ্ঞাসা করলে, তোমার টিচার? হ্যাঁ। নাম বুঝি লাবণ্য? হ্যাঁ। গট ম্যাচেস? হঠাৎ দেশলাইয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে সুরমা কথাটার মানেই বুঝল না। মুখের দিকে তাকিয়ে রইল। কেটি বললে, দেশলাই। সুরমা দেশলাইয়ের বক্স এনে দিলে। কেটি সিগারেট ধরিয়ে টানতে টানতে সুরমাকে জিজ্ঞাসা করলে, ইংরেজি পড়ো? সুরমা স্বীকৃতি সূচক মাথা নেড়েই ঘরের দিকে দ্রুত চলে গেল। কেটি বললে, গভর্নেসের কাছে মেয়েটা আর যাই শিখুক, মেনার্স শেখেনি। তারপরে
দুই সখীতেই টিপ্পনি চলল। ফেমাস লাবণ্য, দিল্লিস শিলং পাহাড়টাকে ভলক্যানো বানিয়ে তুলেছে। ভূমিকম্পে অমিটের হৃদয় ভাঙায় ফাটল ধরিয়ে দিলে এধার থেকে ওধার। সিলি মেন আর ফানি। সিলি উচ্চস্বরে হেসে উঠল। এই হাসিতে ঔদার্য ছিল, কেননা পুরুষ মানুষ নির্বোধ বলে সিসির পক্ষে আক্ষেপের কারণ ঘটেনি। সে তো পাথরে জমিতেও ভূমিকম্প ঘটিয়েছে, দিয়েছে একেবারে চৌচির করে। কিন্তু একই সৃষ্টি ছাড়া ব্যাপার। একদিকে কেটির মতো মেয়ে, আর অন্যদিকে ওই অদ্ভুত ধরনের কাপড় পরে গভর্নেস। মুখে মাখন দিলে গলে না, যেন একতাল ভিজে ন্যাকড়া। কাছে বসলে মনটাতে বাদলার বিস্কুটের মতো ছাতা পড়ে যায়। কি করে অমিটুকে এই মোমেন্টও সহ্য করে? সিসি, তোমার দাদার মনটা চিরদিন উপরে পা করে হাঁটে। কোনো এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে অ্যাঞ্জেল। এই বলে টেবিলে অ্যালজেব্রার বইয়ের গায়ে সিগারেটটা ঠেকিয়ে রেখে কেটি ওর রূপোর শিকলওয়ালা প্রসাধনের থলি বের করে মুখে একটুখানি পাউডার লাগালে, অঞ্জনের পেন্সিল দিয়ে ভ্রুর রেখাটা একটু ফুটিয়ে তুললে। দাদার কাণ্ডজ্ঞানহীনতায় সিসির যথেষ্ট রাগ হয় না, এমনকি ভেতরে ভেতরে একটু যেন স্নেহই হয়। সমস্ত রাগটা পড়ে পুরুষদের মুগ্ধ নয়ন বিহারিণী মিকি অ্যাঞ্জেলদের পরে। দাদার সম্বন্ধে সিসির এ সকৌতুক ঔদাসীন্যে কেটির ধৈর্যভঙ্গ হয়। খুব করে ঝাঁকানি দিয়ে নিতে ইচ্ছে করে। এমন সময়ে সাদা গরদের শাড়ি পরে যোগমায় বেরিয়ে এলেন। লাবণ্য এলো না। কেটির সঙ্গে এসেছিল ঝাঁকড়া চুলে, দুই চোখ আচ্ছন্ন প্রায় ক্ষুদ্রকায়া ট্যাবি নামধারী কুকুর। সে একবার ঘ্রাণের দ্বারা লাবণ্য ও সুরমার পরিচয় গ্রহণ করেছে। যোগমায়াকে দেখে হঠাৎ কুকুরটার মনে কিছু উৎসাহ জন্মালো। তাড়াতাড়ি গিয়ে সামনের দুটো পা দিয়ে যোগমায়ার নির্মল শাড়ির উপর পঙ্কিল স্বাক্ষর অঙ্কিত করে দিয়ে কৃত্রিম প্রীতি জ্ঞাপন করলে। সিসি ঘাড় ধরে টেনে আনলে কেটির কাছে। কেটি তার নাকের উপর তর্জনী তাড়ন করে বললে, নটি ডগ। কেটি চৌকি থেকে উঠলই না। সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আড় ভাবে একটু ঘাড় বাঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগল। যোগমায়ার পরে তার আক্রোশ বোধ করি লাবণ্যর চেয়েও বেশি। ওর ধারণা লাবণ্যর ইতিহাসে একটা খুঁত আছে। যোগমায়াই মাসি সেজে অমিতের হাতে তাকে গুছিয়ে দেবার কৌশল করছে। পুরুষ মানুষকে ঠকাতে অধীর বুদ্ধির দরকার হয় না, বিধাতার স্বহস্তে তৈরি ঠুলি তাদের দুই চোখে পড়ানো। সিসি সামনে এসে যোগমায়াকে নমস্কারের একটু আভা দিয়ে বললে, আমি সিসি, অমির বোন। যোগমায়া একটু হেসে বললেন, অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। কেটির রকম দেখে যোগমায়া তাকে লক্ষ্যই করলেন না। সিসিকে বললেন, এসো মা, ঘরে বসবে, এসো। সিসি বললে, সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। যোগমায়া বললেন, এখনো আসেনি। কখন আসবে জানেন? ঠিক বলতে পারছি নে। আচ্ছা, আমি জিজ্ঞেস করে আসি গে। কেটি তার স্বস্থানে বসেই তীব্র স্বরে বলে উঠল, যে মাস্টার নিয়ে এখানে বসে পড়াচ্ছিল সে তো ভান করলে অমিতকে সে কোনো কালেই জানে না। যোগমায়ের ধাঁধা লেগে গেল। বুঝলেন কোথাও একটা গোল হয়েছে। এও বুঝলেন এদের কাছে মান রাখা শক্ত হবে। এক মুহূর্তে মাসিত্ব পরিহার করে বললেন, শুনেছি অমিতবাবু আপনাদের হোটেলেই থাকেন, তার খবর আপনাদেরই জানা আছে। কেটি বেশ একটু স্পষ্ট করেই হাসলে। তাকে ভাষায় বললে বোঝায় লোকোতে পারো, ফাঁকি দিতে পারবে না। আসল কথা, গোড়াতেই লাবণ্যকে দেখে এবং অমিকে সে চেনে না শুনে কেটি মনে মনে আগুন হয়ে আছে। কিন্তু সিসির মনে আশঙ্কা আছে মাত্র, জ্বালা নেই। যোগমায়ার সুন্দর মুখের গাম্ভীর্য তার মনকে টেনেছিল। তাই যখন দেখলে কেটি তাকে স্পষ্ট অবজ্ঞা দেখিয়ে চৌকি ছাড়লে না, তার মনে কেমন সংকোচ লাগলো। অথচ
কোনো বিষয়ে কেটির বিরুদ্ধে যেতে সাহস হয় না, কেননা কেটি সেডিশন দমন করতে ক্ষিপ্রহস্ত। একটু সে বিরোধ সয় না। কর্কশ ব্যবহারে তার কোনো সংকোচ নেই। অধিকাংশ মানুষই ভীরু, অকুণ্ঠিত দুর্ব্যবহারের কাছে তার হার মানে। নিজের অজস্র কঠোরতায় কেটির একটা গর্ব আছে, যাকে সে মিষ্টি মুখ ভালো মানুষই বলে। বন্ধুদের মধ্যে তার কোনো লক্ষণ দেখলে তাকে সে অস্থির করে তোলে। রূঢ়তাকে সে অকপটতা বলে বড়াই করে। এই রূঢ়তার আঘাতে যারা সংকুচিত, তারা কোনো মতে কেটিকে প্রসন্ন রাখতে পারলে আরাম পায়। সিসি সেই দলের। সে কেটিকে মনে মনে যতই ভয় করে, ততই তার নকল করে। দেখাতে যায় যে সে দুর্বল নয়, সব সময় পেরে ওঠে না। কেটি আজ বুঝেছিল যে তার ব্যবহারের বিরুদ্ধে সিসির মনের কোণে একটা মুখ চোরা আপত্তি লুকিয়েছিল। তাই সে ঠিক করেছিল যোগমায়ার সামনে সিসির এই সংকোচ কড়া করে ভাঙতে হবে। চৌকি থেকে উঠল, একটা সিগারেট নিয়ে সিসির মুখে বসিয়ে দিলে। নিজের ধরানো সিগারেট মুখে করেই সিসির সিগারেট ধরাবার জন্য মুখ এগিয়ে নিয়ে এলো। প্রত্যাখ্যান করতে সিসি সাহস করলে না। কানের ডগাটা একটুখানি লাল হয়ে উঠল। তবু জোর করে এমনই একটা ভাব দেখালে যেন তাদের হাল পাশ্চাত্তিকতায় যাদের ভ্রু এতটুকু কুঞ্চিত হবে, তাদের মুখের উপর ও তুড়ি মারতে প্রস্তুত। দ্যাট মাচ ফর ইট। ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত। মেয়েরা তো অবাক। হোটেল থেকে যখন সে বেরিয়ে এলো, মাথায় ছিল ফেল্ট হ্যাট, গায়ে ছিল বিলিতি কুর্তা। এখানে দেখা যাচ্ছে পরনে তার ধুতি আর শাল। এই বেশান্তরের আড্ডা ছিল তার সেই কুটিরে। সেইখানে আছে একটি বইয়ের শেলফ, একটি কাপড়ের তোরঙ্গ আর যোগমায়ার দেওয়া একটি আরাম কেদারা। হোটেলে থেকে মধ্যাহ্ন ভোজ সেরে এইখানে সে আশ্রয় নেয়। আজকাল লাবণ্যর শাসন কড়া। সুরমাকে পরানোর সময়ের মাঝখানটাতে জলপ্রপাত বা কমলালেবুর সন্ধানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই জন্যে বিকেলে 4:30 বেলায় চা পান সভার পূর্বে এই বাড়িতে দৈহিক মানসিক কোনো প্রকার তৃষ্ণা নিবারণের সৌজন্য সম্মত সুযোগ অমিতের ছিল না। এই সময়টা কোনো মতে কাটিয়ে কাপড় ছেড়ে যথা নির্দিষ্ট সময়ে এখানে সে আসত। আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসেছে তার আংটি। কেমন করে সেই আংটি লাবণ্যকে পরাবে, তার সমস্ত অনুষ্ঠানটা সে বসে বসে কল্পনা করছে। আজ হলো ওর একটা বিশেষ দিন। এই দিনকে দেউড়িতে বসিয়ে রাখা চলবে না। আজ সব কাজ বন্ধ করা চাই। মনে মনে ঠিক করে রেখেছে, লাবণ্য যেখানে পড়াচ্ছে সেইখানে গিয়ে বলবে, একদিন হাতিতে চড়ে বাদশা এসেছিল, কিন্তু তরুণ ছোট, পাছে মাথা হেট করতে হয়, তাই সে ফিরে গেছে। নতুন তৈরি প্রাসাদে প্রবেশ করেনি। আজ এসেছে আমাদের একটি মহাদিন, কিন্তু তোমার অবকাশের তরুণটা তুমি খাটো করে রেখেছ। সেটাকে ভাঙো। রাজা মাথা তুলেই তোমার ঘরে প্রবেশ করুন। অমিত এ কথাও মনে করে এসেছিল যে ওকে বলবে, ঠিক সময়টাতে আসাকে বলে পাংচুয়ালিটি। কিন্তু ঘড়ির সময় ঠিক সময় নয়। ঘড়ির সময়ের নম্বর জানে, তার মূল্য জানবে কি করে? অমিত বাইরের দিকে তাকিয়ে দেখলে মেঘে আকাশটা ম্লান, আলোর চেহারাটা বেলা 5টা-6টার মতো। অমিত ঘড়ি দেখলে না, পাছে ঘড়িটা তার অভদ্র ইশারায় আকাশের প্রতিবাদ করে। যেমন বহুদিনের জড়রোগের মা ছেলের গা একটু ঠান্ডা দেখে আর থার্মোমিটার মিলিয়ে দেখতে সাহস করে না। আজ অমিত এসেছিল নির্দিষ্ট সময়ের যথেষ্ট আগে, কারণ দুরাশা নির্লজ্জ। বারান্দায় যে কোণটায় বসে লাবণ্য তার ছাত্রীকে পড়ায়, রাস্তা দিয়ে আসতে সেটা চোখে পড়ে। আজ দেখলে সে জায়গাটা খালি। মন আনন্দে লাফিয়ে উঠল। এতক্ষণ পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলে এখনো 3:20। সেদিন ও লাবণ্যকে বললে,
নিয়ম পালনটা মানুষের, অনিয়মটা দেবতার। মর্তে আমরা নিয়মের সাধনা করি, স্বর্গে অনিয়ম, অমৃতে অধিকার পাবো বলেই। সেই স্বর্গ মাঝে মাঝে মর্তেই দেখা দেয়, তখন নিয়ম ভেঙে তাকে সেলাম করে নিতে হয়। আশা হলো লাবণ্য নিয়ম ভাঙার গৌরব বুঝেছে, বা লাবণ্যর মনের মধ্যে হঠাৎ আজ বুঝি কেমন করে বিশেষ দিনের স্পর্শ লেগেছে। সাধারণ দিনের বেড়া গেছে ভেঙে। নিকটে এসে দেখে যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। ট্যাবি কুকুরটা তার প্রথম মৈত্রীর উচ্ছ্বাসে বাধা পেয়ে কেটির পায়ের কাছে শুয়ে একটু নিদ্রার চেষ্টা করছিল। অমিতের আগমনে তাকে সম্বর্ধনা করবার জন্য আবার অসংযত হয়ে উঠল। সিসি আবার তাকে শাসনের দ্বারা বুঝিয়ে দিল যে এই সৎ ভাব প্রকাশের প্রণালীটা এখানে সমাদৃত হবে না। দুই সখীর প্রতি দৃকপাত মাত্র না করে মাসি বলে দূর থেকে ডেকেই অমিত যোগমায়ার পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিলে। এ সময়ে এমন করে প্রণাম করা তার প্রথার মধ্যে ছিল না। জিজ্ঞাসা করলে, মাসিমা, লাবণ্য কোথায়? কি জানি বাচ্চা, ঘরের মধ্যে কোথাও আছে। এখনো তো তার পড়বার সময় শেষ হয়নি। বোধ হয় এরা সাথে ছুটি নিয়ে ঘরে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। যোগমায়াকে নিয়ে অমিত ঘরে গেল। সম্মুখে যে তার কোনো সজীব পদার্থ আছে সেটা সে সম্পূর্ণই অস্বীকার করলে। সিসি একটু চেঁচিয়ে বলে উঠলে, অপমান! চলো কেটি, ঘরে যাই। কেটিও কম জ্বলেনি, কিন্তু শেষ পর্যন্ত না দেখে সে যেতে চায় না। সিসি বললে, কোনো ফল হবে না। কেটির বড় বড় চোখ বিস্ফারিত হয়ে উঠল। বললে, হতেই হবে ফল। আরো খানিকটা সময় গেল। সিসি আবার বললে, চলো ভাই, আর একটুও থাকতে ইচ্ছে করছে না। কেটি বারান্দায় ধন্না দিয়ে বসে রইল। বললে, এইখান দিয়েই তো তাকে বেরোতে হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত। সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটি নির্লিপ্ত শান্তি, তাতে একটু রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। যোগমায়া পেছনের ঘরেই ছিলেন, তার বেরোবার ইচ্ছা ছিল না। অমিত তাকে ধরে নিয়ে এলো। এক মুহূর্তের মধ্যেই কেটির চোখ পড়ল লাবণ্যের হাতে আংটি। মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ। পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছে করল। অমিত বললে, মাসি, এ আমার বোন সমিতা। বাবা বোধ হয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে তার নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। ইনি কেতকী, আমার বোনের বন্ধু। ইতিমধ্যে আর এক উপদ্রব। শর্মার এক পোষা বিড়াল ঘর থেকে বেরিয়ে আসতেই ট্যাবির কুক্কুরীয় নীতিতে সে এই স্পর্ধাটাকে যুদ্ধ ঘোষণার বৈধ কারণ বলেই গণ্য করলে। একবার অগ্রসর হয়ে তাকে ভর্ৎসনা করে, আবার বিড়ালের উদ্যত নখর ও ফোসফোসানিতে যুদ্ধের আশু ফল সম্বন্ধে সংশয়াপন্ন হয়ে ফিরে আসে। এমন অবস্থায় কিঞ্চিত দূর হতেই অহিংস্র গর্জন নীতি নিরাপদ বীরত্ব প্রকাশের উপায় মনে করে অপরিমেয় চিৎকার শুরু করে দিলে। বিড়ালটা তার কোনো প্রতিবাদ না করে পিঠ ফুলিয়ে চলে গেল। এবার কেটি সহ্য করতে পারলে না। প্রবল আক্রোশে কুকুরটাকে কানমলা দিতে লাগলো। এই কানমলার অনেকটা অংশই নিজের ভাগ্যের উদ্দেশ্যে। কুকুরটা কেই কেই স্বরে অসদ্ব্যবহার সম্বন্ধে তীব্র অভিমত জানালে। ভাগ্য নিঃশব্দে হাসল। এই গোলমালটা একটু থামলে পর অমিত সিসিকে লক্ষ্য করে বললে, সিসি, এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে, কলকাতায়, অঘ্রাণ মাসে। কেটি মুখে হাসি টেনে আনতে দেরি করলে না। বললে, আই কনগ্রেচুলেট। কমলালেবুর মধু পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকছে। রাস্তা কঠিন নয়, মধু লাভ দিয়ে আপনি এগিয়ে এসেছে মুখের কাছে।
সিসি তার স্বাভাবিক অভ্যাস মতো হেসে উঠল। লাবণ্য বুঝলে কথাটায় খোঁচা আছে, কিন্তু মানেটা সম্পূর্ণ বুঝলে না। অমিত তাকে বললে, আজ বেরোবার সময় এরা আমাকে জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছ। আমি বলেছিলাম বন্য মধুর সন্ধানে, তাই এরা হাসছে। ওটা আমারই দোষ। আমার কোন কথাটা যে হাসির নয়, লোকে সেটা ঠাউরাতে পারে না। কেটি শান্তস্বরে বললে, কমলা লেবুর মধু নিয়ে তোমার তো জিত হলো, এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না, কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হীরের আংটি বাজি রেখে বলেছিলুম তোমাকে রেসে নিয়ে যাবই। এদেশে যত ঝর্ণা, যত মধুর দোকান আছে সব সন্ধান করে শেষকালে এখানে এসে তোমার দেখা পেলুম। বলো না ভাই সিসি, কত ফিরতে হয়েছে বুনোহার শিকারের চেষ্টায়, ইংরেজিতে যাকে বলে ওয়াইল্ড গুজ। সিসি কোনো কথা না বলে হাসতে লাগলো। কেটি বললে, মনে পড়ছে সেই গল্পটা? একদিন তোমার কাছেই শুনেছি অমিত। কোনো পার্সিয়ান ফিলোসফার তার পাগড়ি চোরের সন্ধান না পেয়ে শেষে গোরস্থানে এসে বসেছিল, বলেছিল পালাবে কোথায়। মিস লাবণ্য যখন বলেছিলেন ওকে চেনেন না, আমাকে ধোকা লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার মন বললে ঘুরে ফিরে ওকে ওর এই গোরস্থানেই আসতে হবে। সিসি উচ্চ স্বরে হেসে উঠল। কেটি লাবণ্যকে বললে, অমিত আপনার নাম মুখে আনলে না, মধুর ভাষাতে ঘুরিয়ে বললে কমলা লেবুর মধু। আপনার বুদ্ধি খুবই সরল, ঘুরিয়ে বলবার কৌশল মুখে জোগায় না, ফস করে বলে ফেললেন অমিতকে জানেনই না। তবু সানডে স্কুলের বিধান মতো ফল ফলল না। দণ্ডদাতা আপনাদের কোনো দণ্ডই দিলেন না। শক্ত পথের মধুও একজন এক চুমুকেই খেয়ে নিলেন, আর অজানাকেও একজন এক দৃষ্টিতে জানলেন। এখন কেবল আমার ভাগ্যেরই হার হবে? দেখো তো সিসি, কি অন্যায়। সিসির আবার সেই উচ্চ হাসি। ট্যাবি কুকুরটাও এই উচ্ছ্বাসে যোগ দেওয়া তার সামাজিক কর্তব্য মনে করে বিচলিত হবার লক্ষণ দেখালে। তৃতীয়বার তাকে দমন করা হলো। কেটি বললে, অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমি দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে কি একে বাজিতে খোয়াতে হবে? সিসি বললে, বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের উপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল, এবারকার মতো আমার রেস ফুরলো। আমারই হার। মনে হচ্ছে অমিতকে আর রাজি করাতে পারবো না। তা এমন অদ্ভুত করেই যদি হারাবে, সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন? সে দেয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? এই দেয়ার মধ্যে কি কোনো কথা ছিল না যে আমার অপমান কোনো দিন তুমি ঘটতে দেবে না? বলতে বলতে কেটির গলা ভার হয়ে এলো। অনেক কষ্টে চোখের জল সামলে নিলে। আজ 7 বছর হয়ে গেল। কেটির বয়স তখন 18। সেদিন এই আংটি অমিত নিজের আঙুল থেকে খুলে ওকে পরিয়ে দিয়েছিলে। তখন ওরা দুজনেই ছিল ইংল্যান্ডে। অক্সফোর্ডে একজন পাঞ্জাবি যুবক ছিল কেটির প্রণয়মুগ্ধ। সেদিন আপোষে অমিত সেই পাঞ্জাবির সঙ্গে নদীতে পাঁচ খেলেছিল। অমিতেরই হলো জিত। জুন মাসের জ্যোৎস্নায় সমস্ত আকাশে যেন কথা বলে উঠেছিল। মাঠে মাঠে ফুলের প্রচুর বৈচিত্র্যে ধরণী তার ধৈর্য হারিয়ে ফেলেছে। সেই ক্ষণে অমিত কেটির হাতে আংটি পরিয়ে দিলে। তার মধ্যে অনেক কথাই উচ্চ ছিল, কিন্তু কোনো কথাই গোপন ছিল না। সেদিন কেটির মুখে প্রসাধনের প্রলেপ লাগেনি। তার হাসিটি সহজ ছিল। ভাবের আবেগে তার মুখ রক্তিম হয়ে বাঁধা পেত না। আংটি হাতে পরা হলে অমিত তার কানে কানে বলেছিল, টেন্ডার ইজ দ্য নাইট অ্যান্ড হ্যাপিলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন। কেটি তখন বেশি কথা বলতে শেখেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেবল যেন
মনে মনে বলেছিল মৌনামি, ফরাসি ভাষায় যার মানে হচ্ছে বধূ। আজ অমিতের মুখেও জবাব বেঁধে গেল। ভেবে পেল না কি বলবে। কেটি বললে, বাজিতে যদি হারলুমই, তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত। আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। বলে আংটিটি খুলে টেবিলটার উপরে রেখেই দ্রুত বেগে চলে গেল। এনামেল করা মুখের ওপর দিয়ে দরদর করে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। মুক্তি। একটি ছোট চিঠি এলো লাবণ্যের হাতে, শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাত্রে এসেছি, যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব, না যদি যাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারি না। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শুনবার জন্য, নইলে মনে শান্তি পাইনে। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। লাবণ্যের চোখ জলে ভরে এলো, মুছে ফেললে। চুপ করে বসে ফিরে তাকিয়ে রইলে নিজের অতীতের দিকে। যে অঙ্কুরটা বড় হয়ে উঠতে পারত, অথচ যেটাকে চেপে দিয়েছে, বাড়তে দেয়নি, তার সেই কচিবেলাকার করুণ ভীরুতা ওর মনে এলো। এতদিনে সে ওর সমস্ত জীবনকে অধিকার করে তাকে সফল করতে পারত, কিন্তু সেদিন ওর ছিল জ্ঞানের গর্ব, বিদ্যার একনিষ্ঠ সাধনা, উদ্ধত স্বাতন্ত্র্য বোধ। সেদিন আপন বাপের মুগ্ধতা দেখে ভালোবাসাকে দুর্বলতা বলে মনে মনে ধিক্কার দিয়েছে। ভালোবাসা আজ তার শোধ নিলে। অভিমান হলো ধূলিসাৎ। সেদিন যা সহজে হতে পারত, নিঃশ্বাসের মতো, সরল হাসির মতো, আজ তা কঠিন হয়ে উঠল। সেদিনকার জীবনের সেই অতিথিকে দু হাত বাড়িয়ে গ্রহণ করতে আজ বাধা পড়ে। তাকে ত্যাগ করতেও বুক ফেটে যায়। মনে পড়ল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। তারপরে কত দিন গেছে, যুবকের সেই প্রত্যাখ্যাত ভালোবাসায় এতদিন কোন অমৃতে বেঁচে রইল আপনারই আন্তরিক মাহাত্ম্যে। লাবণ্য চিঠিতে লিখলে, তুমি আমার সকলের বড় বন্ধু। এ বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছ, কিছুই দাবি না করে। চাইনি বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে এমন সময় অমিত এসে বললে, বন্যা, চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি গে। অমিত ভয়ে ভয়ে বলেছিল। ভেবেছিল লাবণ্য আজ হয়তো যেতে রাজি হবে না। লাবণ্য সহজেই বললে, চলো। দুজনে বেরোল। অমিত কিছু দ্বিধার সঙ্গেই লাবণ্যর হাতটিকে হাতের মধ্যে নেবার চেষ্টা করলে। লাবণ্য একটু বাধা না দিয়ে হাত ধরতে দিলে। অমিত হাতটি একটু জোরে চেপে ধরলে তাতেই মনের কথা যেটুকু ব্যক্ত হয় তার বেশি কিছু মুখে এলো না। চলতে চলতে সেদিনকার সেই জায়গাতে এলো যেখানে বনের মধ্যে হঠাৎ একটুখানি ফাঁক। একটি তরুশূন্য পাহাড়ের শিখরের উপর সূর্য আপনার শেষ স্পর্শ ঠেকিয়ে নেমে গেল। অতি সুকুমার সবুজের আভা আস্তে আস্তে সুকোমল নীলে গেল মিলিয়ে। দুজনে থেমে সেই দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। লাবণ্য আস্তে আস্তে বললে, একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? অমিত ব্যথিত হয়ে বললে, তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি,
আরেকজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? যে কারণেই হোক, আগে তোমার মুঠো আলগা হয়েছে, তারপরে 10-এর মুঠোর চাপ পড়েছে ওর উপরে। ওর মূর্তি বদলে গেছে। তোমার মন একদিন হারিয়েছে বলেই 10-এর মনের মতো করে নিজেকে সাজাতে বসল। আজ তো দেখি ও বিলেতি দোকানের পুতুলের মতো। সেটা সম্ভব হতো না যদি ওর হৃদয় বেঁচে থাকতো। থাকবে ওসব কথা। তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো। নিশ্চয়ই রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্যে তোমার দলকে নিয়ে তুমি চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে পারবে। আচ্ছা। তারপরে লাবণ্য অমিতের বুকে মাথা রেখে বললে, একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনো দিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছুই দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে নিজের আঙুল থেকে আংটি খুলে অমিতের আঙুলে আস্তে আস্তে পরিয়ে দিলে। অমিত তাতে কোনো বাধা দিলে না। সায়াহ্নের এই পৃথিবী যেমন অস্তরশ্মি উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে, তেমনি নীরবে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরলে অমিতের নত মুখের দিকে। 7 দিন যেতেই অমিত ফিরে যোগমায়ার সেই বাসায় গেল। ঘর বন্ধ, সবাই চলে গেছে। কোথায় গেছে তার কোনো ঠিকানা রেখে যায়নি। সেই ইউক্যালিপটাস গাছের তলায় অমিত এসে দাঁড়ালো। খানিকক্ষণ ধরে শূন্য মনে সেইখানে ঘুরে বেড়ালে। পরিচিত মালি এসে সেলাম করে জিজ্ঞাসা করলে, ঘর খুলে দেব কি? ভেতরে বসবেন? অমিত একটু দ্বিধা করে বললে, হ্যাঁ। ভিতরে গিয়ে লাবণ্যের বসার ঘরে গেল। চৌকি, টেবিল, সেলফ সবই আছে, সেই বইগুলি নেই। মেঝের উপর 2-1টা ছেঁড়া শূন্য লেফাফা, তার উপরে অজানা হাতের অক্ষরে লাবণ্যর নাম ও ঠিকানা লেখা। 2-4টে ব্যবহার করা পরিত্যক্ত নিব এবং ক্ষয়প্রাপ্ত একটি অতি ছোট পেন্সিল টেবিলের উপরে। পেন্সিলটি পকেটে নিলে। এর পাশেই শোবার ঘর। লোহার খাটে কেবল একটা গদি, আর আয়নার টেবিলে একটা শূন্য তেলের শিশি। 2 হাতে মাথা রেখে অমিত সেই গদির উপরে শুয়ে পড়ল। লোহার খাটটা শব্দ করে উঠল। সেই ঘরটার মধ্যে বোবা একটা শূন্যতা। তাকে প্রশ্ন করলে কোনো কথাই বলতে পারে না। সে একটা মূর্ছা, যে মূর্ছা কোনো দিনই আর ভাঙবে না। তারপরে শরীর মনের উপর একটা নিরুদ্যমের বোঝা বহন করে অমিত গেল নিজের কুটিরে। যা যেমন রেখে গিয়েছিল সব তেমনই আছে। এমনকি যোগমায়া তার কেদারাটিও ফিরিয়ে নিয়ে যাননি। বুঝলে, তিনি স্নেহ করেই এই চৌকিটি তাকে দিয়ে গেছেন। মনে হলো যেন শুনতে পেলে শান্ত মধুর স্বরে তার সেই আহ্বান, বাছা। সেই চৌকির সামনে মাথা লুটিয়ে অমিত প্রণাম করলে। সমস্ত শিলং পাহাড়ের শ্রী আজ চলে গেছে। অমিত কোথাও আর সান্ত্বনা পেল না। শেষের কবিতা। কলকাতার কলেজে পড়ে জ্যোতিশঙ্কর, থাকে কালুটোলা প্রেসিডেন্সি কলেজের মেসে। অমিত তাকে প্রায় বাড়িতে নিয়ে আসে, খাওয়ায়, তার সঙ্গে নানা রকম বই পড়ে। নানা অদ্ভুত কথায় তার মনটাকে চমকিয়ে দেয়। মোটরও করে তাকে নিয়ে
বেরিয়ে আসে। তারপর কিছুকাল জ্যোতিশঙ্কর অমিতের কোনো নিশ্চিত খবর পায় না। কখনো শোনে যে নৈনিতালে, কখনো উটকামণ্ডে। একদিন শুনলে অমিতের এক বন্ধু ঠাট্টা করে বলছে সে আজকাল কেটি মিত্তিরের বাইরেকার রংটা খোঁচাতে উঠে পড়ে লেগেছে। কাজ পেয়েছে মনের মতো বর্ণান্তর করা। একদিন অমিত মূর্তি গড়বার শখ মেটাতো কথা দিয়ে, আজ পেয়েছে সজীব মানুষ। সে মানুষটিও একে একে আপন উপরকার রঙিন পাপড়িগুলো খসাতে রাজি, চরমে ফল ধরবে আশা করে। অমিতের বোন লিসি তাকে নাকি বলেছিল যে কেটিকে একেবারে চেনাই যায় না, অর্থাৎ তাকে নাকি বড্ড বেশি স্বাভাবিক দেখাচ্ছে। বন্ধুদের সে বলে দিয়েছে তাকে কেতকী বলে ডাকতে। এটা তার পক্ষে নির্লজ্জতা। যে মেয়ে একদা ফিনফিনে শান্তিপুরে শাড়ি পরত, সেই লজ্জাবতীর পক্ষে জামা সেমিজ পরারই মতো। অমিত তাকে নাকি নিভৃতে ডাকে কেয়া বলে। এ কথাও লোকে কানাকানি করছে যে নৈনিতালের সরোবরে নৌকা ভাসিয়ে কেটি তার হাল ধরেছে, আর অমিত তাকে পড়ে শোনাচ্ছে রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা। কিন্তু লোকে কি না বলে। জ্যোতিশঙ্কর বুঝে নিলে অমিতের মনটা পাল তুলে চলে গেছে ছুটিত্তরের মাঝ দরিয়ায়। অবশেষে অমিত ফিরে এলো। শহরের রাষ্ট্র, কেতকীর সঙ্গে তার বিয়ে। অথচ অমিতের নিজ মুখে একদিনও জ্যোতি এ প্রসঙ্গ শোনেনি। অমিতের ব্যবহারেও অনেকখানি বদল ঘটেছে। পূর্বের মতোই জ্যোতিকে অমিত ইংরেজি বই কিনে উপহার দেয়, কিন্তু তাকে নিয়ে সন্ধেবেলায় সেসব বইয়ের আলোচনা করে না। জ্যোতি বুঝতে পারে আলোচনার ধারাটা এখন বইছে এক নতুন খাদে। আজকাল মোটরে বেড়াতে সে জ্যোতিকে ডাক পারে না। জ্যোতির বয়সে একথা বোঝা কঠিন নয় যে অমিতের নিরুদ্দেশ যাত্রার পার্টিতে তৃতীয় ব্যক্তির জায়গা হওয়া অসম্ভব। জ্যোতি আর থাকতে পারলে না। অমিতকে নিজেই গায়ে পড়ে জিজ্ঞাসা করলে, অমিতদা, শুনলাম মিস কেতকী মিসের সঙ্গে তোমার বিয়ে? অমিত একটুখানি চুপ করে থেকে বললে, লাবণ্য কি এ খবর জেনেছে? না, আমি তাকে লিখিনি। তোমার মুখে পাকা খবর পাইনি বলে চুপ করে আছি। খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। এর মধ্যে ভুল বোঝার জায়গা কোথায়? বিয়ে করো যদি তো বিয়েই করবে, সোজা কথা। দেখো জ্যোতি, মানুষের কোনো কথাই সোজা নয়। আমরা ডিকশনারিতে যে কথার একটা মানে বেঁধে দিই, মানব জীবনের মধ্যে মানেটা সাতখানা হয়ে দাঁড়ায়, সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো। অর্থাৎ তুমি বলছো বিবাহ মানে বিবাহ নয়? আমি বলছি বিবাহের হাজারখানা মানে। মানুষের সঙ্গে মিশে তার মানে হয়, মানুষকে বাদ দিয়ে তার মানে বের করতে গেলেই ধাঁধা লাগে। তোমার বিশেষ মানেটাই বলো না। সংজ্ঞা দিয়ে বলা যায় না, জীবন দিয়ে বলতে হয়। যদি বলি ওর মূল মানেটা ভালোবাসা, তাহলেও আর একটা কথায় গিয়ে পড়ব। ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত। তাহলে অমিতদা, কথা বন্ধ করতে হয় যে? কথা কাঁধে নিয়ে মানের পিছন পিছন ছুটব, আর মানেটা বায়ে তারা করলে ডাইনে, আর ডাইনে তারা করলে বায়ে মারব দৌড়। এমন হলে তো কাজ চলে না। ভাইয়া, মন্দ বলনি। আমার সঙ্গে থেকে তোমার মুখ ফুটেছে। সংসারে কোনো মতে কাজ চালাতেই হবে, তাই কথার নেহাত দরকার। যেসব সত্যকে কথার মধ্যে কুলোয় না, ব্যবহারের হাটে তাদেরই ছাঁটি। কথাটাকেই জাহির করি। উপায় কি? তাতে বোঝাপড়াটা ঠিক না হোক, চোখ বুঝে কাজ চালিয়ে নেওয়া যায়। তবে কি
আজকের কথাটাকে একেবারে খতম করতে হবে? এই আলোচনাটা যদি নিতান্তই জ্ঞানের গরজে হয়, প্রাণের গরজে না হয়, তাহলে খতম করতে দোষ নেই। ধরে নাও না প্রাণের গরজেই। সাবাস। তবে শোনো, এখানে একটু পাতুটিকা লাগালে দোষ নেই। অমিতের ছোট বোন লিসির স্বহস্তে ঢালা চা জ্যোতি আজকাল মাঝে মাঝে প্রায় পান করে আসছে। অনুমান করা যেতে পারে যে সেই কারণে ওর মনে কিছুমাত্র ক্ষোভ নেই যে অমিত ওর সঙ্গে অপরাহ্নে সাহিত্যালোচনা এবং সায়াহ্নে মোটরে করে বেড়ানো বন্ধ করেছে। অমিতকেও সর্বান্তকরণে ক্ষমা করেছে। অমিত বলে, অক্সিজেন একভাবে বয়, হাওয়ায় অদৃশ্য থেকে। সে না হলে প্রাণ বাঁচে না। আবার অক্সিজেন আরেকভাবে বয়, কয়লার সঙ্গে যোগে জ্বলতে থাকে। সে আগুন জীবনের নানা কাজে দরকার। দুটোর কোনোটাকেই বাদ দেওয়া চলে না। এখন বুঝতে পেরেছ? সম্পূর্ণ না, তবে কিনা বুঝবার ইচ্ছে আছে। যে ভালোবাসা ব্যপ্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আর সঙ্গ। আর দুটোই আমি চাই। তোমার কথা ঠিক বুঝি কিনা সেইটাই বুঝতে পারিনি। আর একটু স্পষ্ট করে বলো অমিতদা। একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলাম আমার ওড়ার আকাশ। আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা। ডানা গুটিয়ে বসেছি, কিন্তু আমার আকাশও রইল। কিন্তু বিবাহে তোমার ওই সঙ্গ আসঙ্গ কি একত্রে মিলতে পারে না? জীবনে অনেক সুযোগ ঘটতে পারে, কিন্তু ঘটে না। যে মানুষ অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে মিলিয়ে পায়, তার ভাগ্য ভালো। যে তা পায় না, দৈবক্রমে তার যদি ডান দিক থেকে মেলে রাজত্ব আর বাঁ দিক থেকে মেলে রাজকন্যা, সেও বড় কম সৌভাগ্য নয়। কিন্তু তুমি যাকে মনে করো রোমান্স, সেইটাতে কমতি পড়ে? একটুও না। গল্পের বই থেকেই রোমান্সের বাঁধা বরাদ্দ ছাঁচে ঢালাই করে জোগাতে হবে নাকি? কিছুতেই না। আমার রোমান্স আমিই সৃষ্টি করব। আমার স্বর্গেও রয়ে গেল রোমান্স, আমার মর্তেও ঘটাবো রোমান্স। যারা ওর একটাকে বাঁচাতে গিয়ে আর একটাকে দেউলে করে দেয়, তাদেরকেই তুমি বলো রোমান্টিক। তারা হয় মাছের মতো জলে সাঁতার দেয়, নয় বেড়ালের মতো ডাঙায় বেড়ায়, নয় বাদুরের মতো আকাশে ফেরে। আমি রোমান্সের পরমহংস। ভালোবাসার সত্যকে আমি একই শক্তিতে জলে স্থলে উপলব্ধি করব, আবার আকাশেও। নদীর চরে রইল আমার পাকা দখল। আবার মানুষের দিকে যখন যাত্রা করব, সেটা হবে আকাশের ফাঁকা রাস্তায়। জয় হোক আমার লাবণ্যর, জয় হোক আমার কেতকের, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায়। জ্যোতি স্তব্ধ হয়ে বসে রইল। বোধ করি কথাটা তার ঠিক লাগলো না। অমিত তার মুখ দেখে ঈষৎ হেসে বললে, দেখো ভাই, সব কথা সকলের নয়। আমি যা বলছি হয়তো সেটা আমারই কথা, সেটাকে তোমার কথা বলে বুঝতে গেলেই ভুল হবে। আমাকে গাল দিয়ে বসবে। একের কথার ওপর আরেকের মানে চাপিয়েই পৃথিবীতে যত মারামারি আর খুনোখুনি হয়। এবার আমার নিজের কথাটা স্পষ্ট করেই না হয় তোমাকে বলি। রূপক দিয়েই বলতে হবে, নইলে এসব কথার রূপ চলে যায়, কথাগুলো লজ্জিত হয়ে ওঠে। কেতকের সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল। প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি। সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। জ্যোতি একটু কুণ্ঠিত হয়ে বললে, কিন্তু অমিতদা, দুটোর মধ্যে একটাকেই কি বেছে নিতে হয় না? যার হয় তারই হয়, আমার হয় না। কিন্তু শ্রীমতী কেতকী যদি... তিনি সব জানেন, সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারি না, কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটাই তাকে বোঝাবো যে
তাকে কোথাও ফাঁকি দিচ্ছি নে। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যর কাছে তিনি ঋণী। তা হোক, শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবর জানাতে হবে। নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটি চিঠি দিতে চাই। সেটি তুমি পৌঁছে দেবে? দেব। অমিতের এই চিঠি। সেদিন সন্ধেবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই শেষ মুহূর্তটির উপর একটি কবিতা রেখে যেতে চাই, আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে সেই দিন মরেছে অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমার কবির উপর ভার দিলুম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্য। তব অন্তর্ধান পটে হেরি, তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। জীবন আধার হল সেই ক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তব দান। বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজা মূর্তি ধরি, প্রেমে দেখা দিল দুঃখের আলোতে। মিতা। তারপরেও আরো কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমিত গেল না। আরামকেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক প্রান্তে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। অপর প্রান্তে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথেরও চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস। ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি, হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা।
ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবদ্যের থালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামুর ধুলির ধন, জামুর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃত্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলি। এবার পুজোয় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়াছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়াছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। বন্যা।